তুই এখনই পাঠশালা থেকে বের হয়ে যা। পড়াশোনা না করলে এখানে আসবি না। যা বের হ। তিস্তা অবাক হলো। মাস্টারমশাইয়ের মন মেজাজ খারাপ তা না হয় সে জানে, তাই বলে সামান্য কারণে বের করে দিবে? আজব। তিস্তা উঠে দাঁড়ালো, নতজানু হয়ে বলল, আর বাইরে তাকাবো না, এবারের মতো ক্ষমা করুন। মাস্টারমশাই আর কিছু বলেনি। আজকাল যে তার বড্ড ভয় হয়। ভোমরি মারা যাওয়ার পর গুনে গুনে 18 দিন পার হয়েছে। আর অবাকবশত এই 18 দিনের মাঝে পুরো গ্রাম ভুলে গেছে ভোমরি নামক মেয়েটার কথা, সেই বীভৎস দৃশ্যের কথা। তিস্তাও আজকাল মোড়লের ছেলে মাহিনের সাথে বেশ ভাব জমিয়েছে। সে ছেলে ডাক্তার হলেও বেশ অসাধারণভাবে মিশে যায় বাচ্চা বুড়ো সবার সাথে। এটাই প্লাবনকে অতিষ্ঠ করে দিচ্ছে। হঠাৎ নীরবতা ভেঙে কঙ্কনা তিস্তার দিকে তাকিয়ে বেশ জোরে বলল, তোর জন্য নাকি বিয়ের প্রস্তাব এসেছে? পরীক্ষায় বসবি না তাহলে? পুরো নিশ্চুপ ঘরখানায় টিনের বৃষ্টি শব্দকে ছাপিয়ে কথাটা যেন মাস্টারের মস্তিষ্ক হতে হৃৎপিণ্ডের তড়িৎ গতিতে পৌঁছালো। বাইরের ঝড়কে পাল্লা দিয়ে শরীরের ভেতরে এক ভয়ঙ্কর তাণ্ডবলীলা শুরু হলো। সে ঝড় যেন হঠাৎ করেই মাস্টারমশাইয়ের ভিতর হৃদয়কে ভেঙে চৌচির করে দিল। ঝড়ের পর ভয়ঙ্কর বন্যা হয়তো ডুবে যাচ্ছে হৃদয়খানা। কঙ্কনার কথায় বিরক্তি প্রকাশ করল তিস্তা। অসহ্য রকমের বিরক্ত ছুঁড়ে ফেলল কঙ্কনার মুখে। অসন্তোষজনক কণ্ঠে বলল, তুই কি সারাদিন আমার খবর নিয়ে বেড়াস কঙ্কনা? তোর কি আর কোনো কাজকর্ম নেই? কঙ্কনা মুখ ভেঙচি দিল, প্লাবনের দিকে তাকিয়ে বলল, দেখছেন মাস্টারমশাই, এই মেয়ে মাথায় এখন এসব ঘুরে বলে পড়াশোনায় মন নেই, কাউকে জানাতে চাচ্ছে না বিয়ের কথা। তিস্তা কঙ্কনার এমন অহেতুক কথায় বিরক্ত হলো। হ্যাঁ, পরশুদিন তার জন্য পাশের গ্রাম থেকে একটা বিয়ের প্রস্তাব এসেছিল ঠিকই, কিন্তু তার বাবা তো সাথে সাথে না করে দিয়েছে। তবে এ নিয়ে এত মাতামাতির কি হলো? মাস্টারমশাই তিস্তার মুখে গভীর দৃষ্টি নিক্ষেপ করলেন। তিস্তা তো তাকে সব বলতো, তাহলে এটা বলল না কেন? পর করে দিচ্ছে মেয়েটা তাকে। হুটহাট যে মেয়েটা আনমনে তার কাছে অদ্ভুত বায়না ধরে, সেটা কি তবে বয়সন্ধির প্রভাব? মেয়েটার কেবল আবেগ হয়ে রইল সে। এমন হাজারখানেক গোপন প্রশ্ন নিয়ে হতাশার শ্বাস ফেলল মাস্টারমশাই। হয়তো তাকে এ কথা বলতে ভুলে গেছে মেয়েটা। নানান তালবাহানা দিয়ে নিজের মনকে শান্ত করল সে। কঙ্কনার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে প্রশ্ন ছুড়ল, তুমি কিভাবে জানলে এ খবর? তিস্তা তো নিশ্চয়ই তোমাকে বলেনি। মাস্টারমশাইয়ের প্রশ্নে কঙ্কনা মনে মনে খুশি হলো। তার ধ্যান পাওয়ার জন্যই তো এই কথা তুলেছিল। কঙ্কনা বেশ রসালো কণ্ঠে বলল, আমার বড় ভাই বলছে মাহিন ভাইয়ের সাথে তিস্তার তো বেশ ভাব, হয়তো তিস্তা মাহিম ভাইকেই বলেছিল, সেটার পরে মাহিম ভাইয়ের কথায় কথায় আমাকে বলেছে। ব্যাস, আগের পরে কোনো কথা মাস্টারমশাইয়ের কর্ণ অবধি পৌঁছয়নি মাহিন নামটার পরে। এতটা পর হয়ে গেল সে। এখন সব কথা মাহিন জানে, কিন্তু সে জানে না এত ভাব মাহিনের সাথে। অপরদিকে তিস্তার মন ক্ষুণ্ণ হলো। সে তো মাহিনকে যেতে বলেনি। মাহিন সাহেবই তো জিজ্ঞেস করছিল তাদের বাড়িতে এত মেহমান কেন এসেছে। তখনই তো সে বলছে, না হয় কি বলতো? মাস্টারমশাইকে তো সব বলে, এছাড়া কাউকে বলে না কোনো বিষয়। এখন মাস্টারমশাইয়ের মন মেজাজ খারাপ, তাই বলেনি। প্লাবনের মনটা হঠাৎ থিতিয়ে গেল। ভীষণ তিক্ততা ছড়িয়ে গেল শিরায় শিরায়। আর ভালো লাগছে না কিছু। দাঁড়িয়ে থাকাটাও কেমন অসহ্য লাগছে। কোনো মতে কাঠের চেয়ারটায় গিয়ে বসল সে। মিয়ে যাওয়া কণ্ঠে বলল, আজ সবার ছুটি, বাড়ি গিয়ে পড়তে বসো। কিছুদিন পরই মাধ্যমিক পরীক্ষা। সবার তো আর তিস্তার মতন বিয়ে হবে না, তাই সবাই পড়ায় মন দাও। মাস্টারমশাইয়ের এমন কথায় বুক ভার করা অভিমান জাগলো সপ্তদর্শী কন্যার। তার কি বিয়ে হবে নাকি? এ বয়সে মেয়েদের একটু আধটু তো বিয়ের সম্বন্ধ আসেই। পুরো ঘটনা না জেনেই মাস্টারমশাই সবসময় এমন করে। ছুটির কথা শুনতে সকল ছাত্রছাত্রী ছুট লাগালো। তিস্তা সবার শেষে ধীরে ধীরে ঘরের বাইরে যেতে নিলেই মাস্টারমশাইয়ের খোঁচা মারা কণ্ঠ ভেসে এলো, তা কবে বিয়ে? দাওয়াত দিবি না? তিস্তা একটু থমকালো।
মাস্টার মশাই না জেনে এমন কেন করলো? মনের মাঝে একটা শক্তপোক্ত রাগ হলো। মুখটা শক্ত করে বলল, দাওয়াত দিব না কেন? অবশ্যই দিব, খুব শীঘ্রই পাবেন দাওয়াত। কথা শেষ হওয়ার সেকেন্ডের মাথায় বিশাল এক চর পড়ল ডান গালে। মাথাটা ঝিমিয়ে এলো, শরীরের প্রতি শিরা কেঁপে উঠল। মাস্টার মশাইয়ের হুঙ্কার বেশি এলো। এই বয়সে এত বিয়ে করার শখ তোর? কত বয়স তোর? হ্যাঁ, কত বয়স? সারাদিন এই পাড়া ওই পাড়া এই ছেলে ওই ছেলের সাথে উড়নচণ্ডী পানা করেও শখ মিটে না, আবার বিয়ে করবি? কিসের বিয়ে করবি এই বয়সে? তিস্তা খানিকটা কেঁপে উঠল, অভিমান জমালো ছোট্ট মনের কোণে। আহত স্বরে বলল, কি বলছে সব মাস্টার মশাই? কি বলছি তুই বুঝিস না? আর এই মেয়ে, তোর মাহিনীর সাথে এত কি? ওর সাথে এত কিসের ঘুরঘুর? তোর হাতটা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। এখন সব কথা মাহিনকে বলা হয় তাই এত আপনও? তিস্তা অশ্রু বাদ মানল না। তিস্তা মুখ ঘুরিয়ে বলল, আপনি অনেক খারাপ মাস্টার মশাই, অনেক খারাপ। আমি আর আপনার মুখও দর্শন করতে চাই না, কখনো না। প্লাবনের জ্বলন্ত অগ্নিশিখায় ন্যায় রাগটা এই শীতল বরফের মতো পরিণত হলো। তার মুখ দর্শন করতে চায় না মেয়েটা। সে এত খারাপ? মাস্টার মশাই দু পা পিছিয়ে গেল, কাঠের চেয়ারটায় বসে পড়ল বিনা শব্দে। তিস্তা ছুটো দরজা অবধি চলে গেল, কিন্তু বের হলো না। কিছুক্ষণ দাঁড়ালো, নিজেকে ধাতস্থ করলো। মাস্টার মশাইয়ের দিকে না তাকিয়েই বলল, আমার কোনো বিয়ে ঠিক হয়নি, কেবল প্রস্তাব নিয়ে এসেছিল। ডাক্তারকে আমি এটা বলিনি। সে আমায় জিজ্ঞেস করেছিল এত মেহমান কেন এসছে, তাই আমি বলেছিলাম আপনার কতদিন ধরে মন খারাপ চাচির অসুস্থতার জন্য, তাই আপনাকেও বলিনি। আপনি সব সময় কঙ্কনার কথা শোনেন, আর কখনো আসবো না আমি, কখনো না। প্লাবন কেবল চুপ করে বসে রইল, কেমন যেন অতিষ্ঠ হয়ে উঠল নিজের উপর। সে সত্যিই খারাপ। স্কুল প্রাঙ্গণে তিস্তা প্রায় ঘন্টাখানেক হলো এসেছে, কিন্তু আজ মাস্টার মশাইয়ের দেখা পায়নি। হয়তো স্কুলে আসেনি। কাল বাড়ি আসার পর আর মাস্টার মশাইয়ের সাথে দেখা হয়নি। সে আর বাইরে বের হয়নি। কাল সারাদিন বৃষ্টি থাকলেও আজ আকাশ পরিষ্কার, রৌদ্র উত্তপ্ত। মন মরা হয় সবটা ক্লাস করলো তিস্তা। মাস্টার মশাইকে কাল কতগুলো খারাপ কথা বলেছে সে। এজন্য মাস্টার মশাই তাকে আর পড়াবে তো, নাকি সত্যিই তার মুখ দর্শন করবে না? এমন 6-9 ভেবে পুরো সকালটা পার করলো সে। কারো সাথে কোনো কথা বলেনি। ছুটি দিতেই সোজা বাড়ি চলে গেল। দ্রুত চান তৈরি হলো পড়তে যাবে বলে। আজ একটু সেজেছেও। মাস্টার মশাইয়ের পা ধরে ক্ষমা চাইবে দরকার হয়, তবুও সে মাস্টার মশাইয়ের কাছে পড়বে। নিজের উড়ন্ত মনে দ্রুত তৈরি হয়ে উঠানো ব্যাগ নিয়ে আসতেই তনয়া বেগমের কণ্ঠে ভেসে এলো। সে বিস্ময় মাখানো কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ তিস্তা? তিস্তা খানিকটা বিরক্ত হলো। প্রতিদিন এ সময়ে কোথায় যায় সে মা জানে না, তবুও জিজ্ঞেস করছে কেন। বিরক্ত হয়ে সে বলল, পড়তে যাচ্ছি। তনয়া বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এলো, অবাক কণ্ঠে বলল, কার কাছে পড়তে যাচ্ছ? তোমার মাস্টার তো বাড়ি নেই। মায়ের কথা কর্ণকুহরে পৌঁছাতেই তিস্তার কপাল কুঁচকে গেল। অবাক কণ্ঠে বলল, বাড়িতে নেই মানে? কোথায় গেছে? তনয়া বেগম বিস্মিত কণ্ঠে বলল, কেন তুমি শুনুনি তার মাঝে অসুস্থ হয়ে পড়েছে? তারা তো আজ ভোরে শহরে গেছে। বড় ডাক্তার না দেখালে তার মা মারা যাবে। অনেক চিকিৎসার প্রয়োজন, আর হয়তো গ্রামে আসবে না। চিকিৎসার জন্য তারা প্রবাসে যাবে মনে হয়। তিস্তা একটু থমকালো। মাস্টার মশাই শহরে গেছে, তাকে একবারও বলে গেল না যে? মাস্টার মশাই কি তবে তাকে আর দেখবে না? ছোট্ট মেয়েটা বুকের মাঝে বিষণ্ণতার পাহাড় নামলো। সে ছুটে বেরিয়ে এলো মাস্টার মশাইয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। পিছন থেকে তনয়া বেগম ডাকলেও শুনল না। সে মানে না মাস্টার মশাই তাকে না বলে চলে যাবে। মাস্টার মশাইদের সদর দরজা বাহির থেকে ছিটকানি দেওয়া, তালা লাগানো না। দরজাটা খুলতেই ফাঁকা বাড়ি চোখে পড়ল তিস্তার। কাকপক্ষীও নেই বাড়িটায়। ধুধু মরুভূমি যেন তিস্তা হঠাৎ খেয়াল করলো। এ বাড়িটার মতো তার হৃৎপিণ্ডটাও খালি। চোখের কোণে বাদ মানল না অশ্রুকণা। ক্ষেতের সরু মাটির পথটা দিয়ে ছুট লাগালো তিস্তা। মাস্টার মশাইয়ের নিশ্চয় অনেক অভিমান জমেছে, তাই তো তাকে বলে যায়নি। কবে আসবে মাস্টার মশাই? আর আসবে তো?
তিস্তার মনে পড়ল প্রায় 2 দিন আগে ঠিক এ পথটাতেই দেখা হয়েছিল এক ঝাঁক কোকড়া চুলওয়ালা সিদ্ধ পুরুষের সাথে। মধ্যাহ্নেই আগমন হয়েছিল মাস্টার মশাইয়ের, তবে 2 বছর পর তার বুকের বাঁ পাশটা খালি করেই সে মধ্যাহ্নের মাস্টার মশাইয়ের চলে গেল। একরাশ বিষণ্ণতায় সমুদ্রের ডুবাতেই বুঝে এসেছিল মানুষটা। আর আসবে তো এমন উত্তপ্ত মধ্যাহ্নে মাস্টার মশাই, নাকি অতিথি পাখির মতোই সে দেখা হয়েছিল। মাস্টার মশাইয়ের পড়ার ঘরখানায় দমকা বাতাসের টেবিলের উপর থেকে একটা ছোট্ট চিরকুট পড়ে গেল, যেখানে গোটা গোটা অক্ষরে লেখা ছিল, তিস্তা, যার মুখ হৃদয়ে অঙ্কিত, তাকে কিভাবে দর্শন না করি। আমি ফিরবো কোনো মধ্যাহ্নে, অপেক্ষা করিস। করবি তো অপেক্ষা? তাড়াহুড়োতেও চিরকুট লিখতে ভুলেনি মধ্যাহ্নের মাস্টার মশাই, কিন্তু এ চিরকুটখানা সে অবধি পৌঁছাতে পারল না। তবে কি এক সিদ্ধ মধ্যাহ্নের শুরু হওয়া গল্প এক বিষণ্ণ মধ্যাহ্ন দিয়েই শেষ হবে? ভীষণ যত্নে বিষণ্ণতা মাখানো 2 দিন পার করল তিস্তা। মাস্টার মশাই ছাড়া কেবল মাস্টার মশাই এর বাড়িটা না, এ গ্রামের রাস্তা, স্কুলের মাঠ, মধুসখীর ঘাট, তিস্তার পাড় আর সপ্তদর্শীর হৃদয়খানা যেন হাহাকার করে উঠছে। এ কেমন যন্ত্রণা, এ কেমন রিক্ততা! পুরো দুনিয়া যেন মধুধু মরুভূমি। গ্রীষ্মের চৌচির হওয়া পুকুরের মতো ভীষণ খরা পড়ছে হৃদয়ে। ইস, একটু বৃষ্টি, একটু প্রিয় মানুষের দেখতে পাওয়ার তৃষ্ণায় ছোট্ট লাল হৃদয়টা বিষণ্ণতায় নীল হয়েছে। বেদনার রং যে নীল। চারদিকে আধার করা সন্ধ্যা নেমেছে। তিস্তার রুমের দরজাটা হা করে খোলা। চাঁদ উঠছে আকাশে, বেশ বড় সড়ো চাঁদ। রাত হলে বিদ্যুৎ থাকে না। এই তো বছর 5 আগে গ্রামে বিদ্যুৎ এসেছে, কেবল নামের আশা আর কি। দিনের বেলা সূর্য তার উদয় হস্তে দুহাত ভরে অনেক আলো দান করে, আর তখনই ঘরে ঘরে কৃত্রিম আলো মানে বিদ্যুৎও থাকে। কিন্তু যেই সূর্য ঢেকে যায় আধারে, তখন ওই কৃত্রিম আলোতেও চলে যায়। বিদ্যুৎটা ঠিক সুসময়ের বন্ধু, প্রবাদটার উদাহরণ হয়েছে। গ্রীষ্মকালে দিনের উত্তপ্ত রোদ টিনের চালে পড়ে ঘর গরম হয়ে থাকে। রাত হলে ধীরে ধীরে সে গরম কেটে যায়, ঠান্ডা ভাব আসে। তবে আর চারিদিকে বাতাস নেই, কেমন থমথম মারা আবহাওয়া। তিস্তা হঠাৎ অনুভব করলো পাশের রুম থেকে বাবা, দাদি আর আম্মার কেমন যেন ফিস ফিস কণ্ঠ ভেসে আসছে। তিস্তা কান খাড়া করলো। আজকাল সবাই যেন তার গোপন কিছু বলে। কেন, কি এমন কথা আছে যে সে জানতে পারবে না? কোনো বাহ্যিক শব্দ না থাকায় পাশের রুম থেকে কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। তিস্তার মা রুক্ষ স্বরে বলছে, না, আমার মেয়ে এখন ছোট, পাত্র যত সুপুরুষ হোক না কেন বিয়ে দেব না। তিস্তার অন্তর আত্মা কেঁপে ওঠে। তার বিয়ের কথা হচ্ছে কেন আজকাল? সে কাউকে বিয়ে করবে না। মাস্টার মশাই যে অনেক রাগ করবে তার উপর। তিস্তার ভাবনার মাঝে দাদির গলা ভেসে এলো। সে বোঝানোর চেষ্টা করে বলছে, মায়া মানুষ পার করা হইল বড় দায়িত্ব। কার কি কখন হইয়া যায় কে জানে। এর আগে ঘাড় থেকে বোঝা নামানো ভালা। আম্মা, আপনি উল্টোপাল্টা কথা বলবেন না। আমার মেয়েটা ছোট, আর এসব শুনলে কষ্ট পাবে। এ কথা ওর কান অবধি যেন না পৌঁছায়। তিস্তা ছোট্ট শ্বাস ফেলে। যাক, বাবা মা তো তার পক্ষেই। হঠাৎ দাদির হেই কণ্ঠে বলা কথা ভেসে এলো, মায়া মানুষ হইল অল্প সময়ের অতিথি। তা করে কয়েক বছর যত্ন কইরা পাইলাম মানুষের হাতে তুইলা দেওয়া হইল উচিত কাম। আমি তো আমার তিস্তার মাঝে আপনারে দেখি আম্মা। মেয়ে মানুষ অল্প সময়ের অতিথি কেন হবে? মেয়ের মাঝে যেখানে আমি আমার মাকে দেখি। তিস্তার চোখ গড়িয়ে সামান্য অশ্রুকণা বালিশের উপর পড়ল। জলগুলো শুষে নিল নরম তুলোর দল, দাগ রেখে দিল বালিশের কভারখানা। জীবনও ঠিক এমনই, কেউ ক্ষত মোছানোর চেষ্টা করে, আর কেউ আমাদের চুটিগুলো যত্নে রেখে দেয়। সারা জীবন আমাদেরকে সেই চুটি মনে করিয়ে আমাদের মুক্ত হয়ে ওড়ার ডানাগুলো কেটে দেয়। তিস্তা পাশের বালিশটা নিয়ে মুখের উপর চেপে ধরল। কান্নাগুলো যেন দরজায় পেরিয়ে পাশের ঘরে না যেতে পারে, আর চোখের জল যেন না ঝরে। তা নিয়ে বাবা মায়ের কত চিন্তা। আর সে এমন অশ্রু বিসর্জন করেছে দেখলে তাদের কথা কতটা না কষ্ট হবে।
প্রণয় মানে এক ঝাঁক বিষণ্ণতা। বালিশের মুখ চেপে কান্নার নাম প্রণয়। মুখে হাসি রেখে ভিতরে অনলে পুড়ে যাওয়া হলো প্রণয়। সপ্তদশী বুঝে মাস্টার মশাইয়ের জন্য হওয়া অনুভূতিগুলো তাকে আজীবন এক ব্যথাময় সুখ দিবে। কি লাভ তবে এত ভেবে? নীল রংটা বেছে নিয়েছে সে তো নিজ ইচ্ছায়, আজ সামান্য বেদনা সহ্য করতে পারবে না। আজকাল তোমার কি হয়েছে? খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছো দেখি, সারাদিন জানালার ছিগলটা ধরে কাটিয়ে দিচ্ছ। পরীক্ষা যে সামনে, মনে আছে? মায়ের কথায় ধ্যান ভাঙে তিস্তার। মৃত দৃষ্টিতে মায়ের পানে তাকায়। তনয়া বেগম এগিয়ে আসে। একটু আগে রান্না শেষ হলো। গরম ভাত আর গরম ডালের সাথে বড় মাছের এক টুকরো ভাজি নিয়ে মেয়ের রুমে এসেছেন। মেয়েটা আজকাল কেমন মন খারাপ হয়ে থাকে। মায়ের মুখখানা লাল হয়ে আছে গরমে। তিস্তা একটু নড়ে চড়ে বসলো, নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বলল, না তো, না তো আম্মা, কি হবে? আমার কিছু হয়নি। তনয়া বেগম চৌকির উপর বসলেন। ভাত মাখিয়ে মাছের কাঁটা বেছে মেয়ের মুখের সামনে এক লোকমা ধরে বললেন, আমি তোমার পেট থেকে হইনি, তুমি আমার পেট থেকে হয়েছো। আজকাল কথা লুকাতে শিখেছো, তাই স্কুল যাও না কেন? তিস্তা ভাতটা মুখে নেয়। চুপ করে থাকায় মোক্ষম মাধ্যম এটা। তনয়া আবার মাছের কাঁটা বাছতে ব্যস্ত হয়ে যায়। কাঁটা ছাড়াতে ছাড়াতে বলে, আবেগের বয়সে আবেগ দেখাতে গিয়ে বিবেকের কাছে লজ্জিত হইও না। মেয়ে জাত এমনিতেই দুর্বল ভাবে মানুষ, তার উপর যদি আবেগ ধরে বসে থেকে সব জলাঞ্জলি দাও তাহলে তুমি মূর্খ। যা হচ্ছে তা বদলানোর সাধ্য তোমার না থাকলেও তা নিশ্চুপে হতে দেওয়া আর নিজের কাজ নিজে করে যাও। তিস্তা জানালার বাহিরে দৃষ্টি নিক্ষেপ করলো। মা কি তবে কিছু বুঝে গেল? কোনো মতে সে ভাতটা গিলে নিল। ব্যক্তিব্যস্ত কণ্ঠে বলল, আরে না আম্মা, তুমি ভুলভাল বলছো। কয়দিন পর পরীক্ষা তো, তাই আমি পড়াশোনায় মন বসাতে চাইছি। স্কুল গিয়ে আর কি হবে? সব পড়া তো দাগানো শেষ, এখন বাড়িতে পড়বো। আর মাস্টার মশাইও তো নেই। মাস্টার মশাইয়ের কথা মস্তিষ্কে নাড়া দিতেই কথা থেমে গেল তিস্তার। মাস্টার মশাই নেই? কে বলেছে নেই? সব সময় সশরীরে থাকাকেই থেকে যাওয়া বলে। না থেকেও যে সারাটা সময় ভীষণ গভীরে লেপ্টে থাকে তাকে থাকা বলে না? তনয়া বেগম আর কিছু বললেন না। মেয়েকে চুপচাপ খাইয়ে দিলেন। এঁটো থালাটা নিয়ে উঠেও দরজা অবধি গিয়ে ফিরে তাকালেন। বেশ শীতল কণ্ঠে বললেন, ভালো নাম্বার না করলে মাস্টারমশাই রাগ করবে। তুমি কি চাও তোমার মাস্টারমশাই অন্য লাল টুকটুকে বউ নিয়ে আসুক রাগ করে? তিস্তা উত্তর দেয় না, কেবল ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে মায়ের দিকে। মা কি বলল? অন্য বউ মানে? তনয়া বেগম চাপা হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন। মায়ের মন মেয়েকে না বুঝলে কাকে বুঝবে? বাইরে রাতের আধারে হুতুম পেঁচা ডাকছে। রাতের বিভীষিকাময় আধারে কেউ আরও এক ধাপ ভয়ঙ্কর অবস্থায় রূপান্তরিত করছে এক ডাক। হারিকেনের আলোটা উঠোনের মাঝে নিভু নিভুভাবে জ্বলছে। পিড়ি পেতে বসে আছে তিস্তা, তার বাবার ফেরার অপেক্ষায়। লতিকা বেগম ক্লান্ত হাতে তালপাতার হাত পাখা দিয়ে বাতাস করছে। তনয়া দরজা ধরে দাঁড়িয়ে আছে। দূর হতে শিয়ালের ডাক ভেসে আসছে। লতিকা বেগম বাতাস করতে করতে বললেন, যা তিস্তা, ঘরে গিয়ে ঘুমা। এত রাতে মাইয়া মানুষের বাইরে থাকতে নাই। তিস্তা দাদির কথায় একটু বিরক্ত হলো। সবার বাবার জন্য চিন্তা হচ্ছে আর দাদি কিনা আজগুবি ভাবনায় ব্যস্ত। তনয়া বেগম নিজের মেয়ের অভিব্যক্তি বুঝলেন। ছোট্ট কণ্ঠে বললেন, থাক না আম্মা, উনি আসলে না হয় যাইবো। দাদি আর কিছু বলতে যাওয়ার আগেই হুড়মুড় করে তাদের বাড়িতে কেউ প্রবেশ করলো। ভড়কে গেল তারা তিনজন। দাদি ভীত কণ্ঠে বলল, কে কে রে? ব্যক্তিব্যক্ত এক পুরুষালী কণ্ঠে কেউ বলল, চাচি, আমি আলতাফ। সবাই একটু ধাতস্থ হলো। তাদের প্রতিবেশী চাচার ছেলে আলতাফ। দাদি বিরক্ত কণ্ঠে বলল, মরণ দামরা হইছ কি বাতাসে? এমন কইরা কেউ আহে? লোকটা যেন গায়ে মাখল না দাদির কথা, কেবল উত্তেজিত কণ্ঠে বলল, আহা চাচি, আপনারা আমার সাথে বাজারে চলেন তাড়াতাড়ি। এই সময় এমন কথা শুনে সবাই বিস্মিত হয়। দাদি অবাক কণ্ঠে বলে,
এই রাইতে আমরা বেটি মানুষ গঞ্জের হাটে গিয়া কি করুম? নেশা করছো নাকি রে সামরা? ছেলেটা নিজের কণ্ঠে আকুতি ঢেলে বলল, না চাচি, আপনাকেও সর্বনাশ হইছে। আমার ভাইয়ের পরাণ যে যায় যায় অবস্থা। বড় পথ দিয়ে আসার সময় তার সাইকেল নাকি গাড়ির লগে ধাক্কা খাইছে, পাটা শেষ। যানটা না আবার চইলা যায়, তাড়াতাড়ি চল। কথাটা মস্তিষ্ক অবধি পৌঁছাতেই সবার শরীরে বিদ্যুৎ খেলে গেল। ভুল শুনছে না তো? হুতুম পেছার কু ডাক বুঝি সত্যি হলো।